গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের সবকিছু করবে সরকার, দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি। শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামীতে ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি, দেশ গঠনে সবার অংশগ্রহণ চান তারেক রহমান। এবং কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়, লুটপাটের মহা উৎসব করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইনজীবীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যে আছে আনিকা আঞ্জুম। সংবাদে এছাড়াও থাকছে ইয়োগা নিয়ে মোহনা টেলিভিশনের বিশেষ ধারাবাহিক। আজ দেখবেন প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব। এবার বিস্তারিত। আগামী ৫ কর্মদিবসের মধ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আহতরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলনের আগুন পঙ্গু হাসপাতাল ছাড়িয়ে পৌঁছে যায় সচিবালয়ে। বৃহস্পতিবার দুপুর ২টার কিছু সময় পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসেন ঢাকার পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতরা। এর বাইরে অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরাও চলে আসায় তাতে বাধা দেন আগের রাতের বিক্ষুব্ধরা। দুপক্ষ বাক বিতণ্ডায় জড়ালে তাদের শান্ত করতে সচিবালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় আহতদের তোপের মুখে পড়তে হয় তাদের। এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি, কারণ এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এরা এক ধরনের হতকারী। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই। যে এক ফোঁটা রক্ত দিয়েছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন। এরপর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ ৬ উপদেষ্টা আহতদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে বৈঠক করেন। তখনও চলে কয়েক দফা বাক বিতণ্ডা। কিছুতেই আশ্বস্ত করা যাচ্ছিল না আহতদের। সবশেষে জানানো হয় আগামী ৫ কর্মদিবসের মধ্যে আহতদের চিকিৎসার ব্যাপারে লিখিত আকারে প্রকাশ করা হবে। ধাপে ধাপে নেওয়া হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। যদিও উপদেষ্টাদের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না বেশিরভাগ আহতরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। তাদের দিকে সরকারের মনোযোগ নেই বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রাজধানীর পঙ্গু হাসপাতালে নিজেদের শারীরিক কষ্টের কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। নিজেদের যথাযথ চিকিৎসার দাবিও জানান আহতরা। আরো জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ডাক্তাররা ঠিকমতো আমার ট্রিটমেন্টে সময় দিতেছে না, বলতেছে 3 মাস পরে, বলতেছে 6 মাস পরে আসো, বাড়ি চলে যাও।
আমি এখনো ভালো হয় না, আমি বাড়ি চলে যাবো কিভাবে? দুই পায়ে শটগানের গুলি লেগে দুনো পায়ে বর্তমান পঙ্গু। রাজধানীর পঙ্গু হাসপাতালে এভাবেই নিজেদের কষ্ট তুলে ধরেন ছাত্র আন্দোলনে আহতরা। জানান, রাত হলেই বাড়তে থাকে হাড়ের যন্ত্রণা। এ নিয়ে রাতভর কাটাতে থাকেন তারা। পাটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার মাঝখানে প্রায় 6 আঙ্গুল হাড় নেই। কেউ বলে যে বাইর করা যাবে, কেউ বলে বাইর করা যাবে না। মানে গুলিগুলো কি রেখে কি আমি আজীবন কাটবো? আমরা চাই একটা উন্নত মানের চিকিৎসা, যে মনে করেন আমরা স্বাভাবিক জীবনযাপনের আগের মতো ফিরে যেতে পারি। হাসপাতাল থেকে খাবার কম দেয়া হয় বলেও অভিযোগ তাদের। সরবরাহ করা খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এটা কিন্তু শুধু শারীরিক ব্যথা না, আমরা যে মানসিক একটা ট্রমার মধ্যে থেকে যাচ্ছি এটা কেউ বুঝতেছে না। আসলে মানুষকে বুঝাইতে পারবো না যে আমাদের আক্ষেপটা কোথায়, আমাদের কষ্টটা কোথায়। মানুষ যদি এটা বুঝতো তাহলে আমাদেরকে আজকে আমার খাবার নিয়ে প্রশ্ন তোলার কথা ছিল না সরকারের কাছে, যে আমার খাবারটা কেন এরকম আসতেছে। আপনি একবেলা খাবার হসপিটালে খেতে পারবেন না। আমাদের যে জাতীয় বীর হিসাবে ঘোষণা করছে ডক্টর ইউনূস, সেটা আমাদের একটা সনদ দিয়ে দেওয়া হোক, আর দ্বিতীয়ত আমাদের একটা পুনর্বাসন করা হোক। এদিকে আহতদের দেখতে বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। এ সময় আহতদের চিকিৎসায় দলের পক্ষ থেকে 5 লাখ টাকা অনুদানও দেন বিএনপি নেতারা। এফএসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়? সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আমার মাথায় আসে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে। তিনি ভারতে চলে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি বাংলাদেশ ভালো চোখে দেখছে না। দুদেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রীকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বিষয়টি ভারতীয় হাইকমিশনার দেখবেন বলে জানালেও আনুষ্ঠানিক উত্তর দেননি বলে জানান মুখপাত্র। এ সময় ই ভিসা সহযোগীকরণে ভারত সরকারকে অনুরোধ জানান তৌফিক হাসান। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে বিভাগীয় আইন শৃঙ্খলা সভায় তিনি এই অভিযোগ করেন। পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থার সংকট ছিল, যা ধীরে ধীরে কেটে উঠছে উল্লেখ করে মাদক নির্মূলে অভিযান চালিয়ে মূল হোতাদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আপনারা জানেন আমাদের বাহিনীরও কিন্তু অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়, ধরেন আমাদের যে লজিস্টিক অনেক কম, গাড়ি ফাড়ি সমস্যা রয়ে গেছে, থাকার সমস্যা রয়ে গেছে, এইগুলির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। আজারবাইজানে COP29 জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 8:05 বিমানের চার্টার্ড ফ্লাইটে বাকু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে বিকেলে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন প্রধান উপদেষ্টা। COP29 জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে গত 11 নভেম্বর আজারবাইজান সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 13 নভেম্বর বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি। বাংলাদেশে নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে কতটুকু দ্রুত হবে নির্বাচন, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। ইস্তিয়াক হোসেনের টেক্সট রিপোর্ট। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নেয় প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।
যাদের প্রধান লক্ষ্য রাষ্ট্র সংস্কার শেষে একটি জাতীয় নির্বাচন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু সংস্কার অতি গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংস্কারের গতি ঠিক করে দেবে কত দ্রুত হবে ভোট। সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয় দরকার ঐকমত্য, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে জানান প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। ওদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার করা হবে বলে থেরেসা মেকে জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। দেশ গঠনে সবার অংশগ্রহণ জরুরি বলেও মনে করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, আগামী দিনে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চয়তাও দেবে বিএনপি। এছাড়াও গণমাধ্যমকে পুরো স্বাধীনতা দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর একটি অভিজাত হোটেলে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে অংশগ্রহণ করেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজ ও কূটনীতিকরা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও এখনো সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসেনি। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরেই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। এবং আমরা আশা করি যে আমাদের এই ৩১ দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের ৩১ দফা প্রণয়ন করেছিলাম। সেমিনারে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৬ বছরে ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন তিনি। জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। তারেক রহমান আরো বলেন, বিএনপি চায় না আগামী দিনে স্বৈরাচার সরকার আর ফিরে আসুক, সেজন্য সংবিধান সংস্কারের কথাও বলেন তিনি। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটাই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনে দায়মুক্তির বিধান অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এ রায় দেন। দ্রুততম সময়ের মধ্যে দেশের সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশনাও দেন সর্বোচ্চ আদালত। রিটকারীর আইনজীবী শাহদিন মালিক বলেন, লুটপাটের জন্যই কুইক রেন্টাল আইন করেছিল তৎকালীন সরকার। নাসির উদ্দিনের প্রতিবেদন। ২০০৯ সালে ক্ষমতায় এসে অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনা হিসেবে ৩, ৫ ও ১৬ বছর মেয়াদী ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে আওয়ামী লীগ সরকার। তবে এসব কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে সরকারকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়, যা আসে করদাতাদের পকেট থেকে। এসব কেন্দ্রের বৈধতা দিতে ২০১০ সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন।
যার ৬ ধারায় বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীর সম্মতিক্রমে যে কোনো কেনাকাটা ও বিনিয়োগ পরিকল্পনা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো যাবে। আর ৯ ধারায় বলা হয় এই নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন তোলা যাবে না। এ দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈয়বুল ইসলাম। রিটের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বলা হয় দায়মুক্তি আইন অবৈধ এবং অসাংবিধানিক। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণে ৬-২কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে, আর আমরা ৯ ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। শাহাদিন মালিক বলেন লুটপাটের জন্যই কুইক রেন্টাল আইন করা হয়েছে। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্র যেন দ্রুত উৎপাদনে যেতে পারে সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে বলেছেন আদালত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,১০৭ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, ঢাকা বিভাগে ২৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬৭ জন এবং দক্ষিণ সিটিতে ১২৩ জন, খুলনা বিভাগে ১২১, রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর সব মিলিয়ে ৭৬,০২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭২ জনের। দেশে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা ৩ কোটি, আর বিশ্বে আক্রান্ত অত্যন্ত ৫০ কোটি মানুষ। এদের ৮০% মধ্য ও নিম্ন আয়ের দেশের। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পালন হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। রোগটি নিয়ন্ত্রণে রাখতে কায়িক শ্রম এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। দেশের প্রাপ্তবয়স্ক মানুষের ২৫%ই ঘাতক ব্যাধি ডায়াবেটিসে আক্রান্ত, যাদের একটা বড় অংশই জানেন না যে তারা এই রোগটি বহন করছে। ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেশি এমন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। যখন বেশি পরিমাণ হয় তখন বোঝা যায়, এর আগে আসলে বোঝা যায় না। আমার তো ডায়াবেটিস আপনার 32-32-এর পরে আমি বুঝতে পারছি। মিডল ইস্টে হাসপাতালে ডায়াবেটিস রোগী ফ্রি এবং এই বইটা পর্যন্ত ফ্রি, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, প্রত্যেকটা ওষুধ ফ্রি। কিন্তু আমাদের এখানে কি দেখছি আমরা, শরীরে মাত্রাতিরিক্ত সুগার বাড়লে চোখ ও কিডনি সমস্যা দেখা দেয়। তবে নিয়মিত হাঁটাহাঁটি ও শারীরিক কসরত করলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আবার যারা নিয়মিত শারীরিক বিভিন্ন কসরতে যুক্ত থাকেন তাদের ডায়াবেটিস হয়ই না, জানালেন নিয়মিত ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা। যখন ব্যায়াম হয় তখন ডাক্তার যখন বলে যে তোমার হাঁটো, তখন হাঁটি। এর আগে আমরা করতে পারি না। আমার ডায়াবেটিস নাই, তাও আমি হাঁটি, কারণ হাঁটার কোনো বিকল্প নেই। ডায়াবেটিসের মেইন পরামর্শ হলো খাবার দাবার কন্ট্রোল এবং নিয়মিত হাঁটাহাঁটি, ব্যায়াম করা। বেশি ওজন, কায়িক শ্রমে ঘাটতি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপ, পারিবারিক ইতিহাস এবং 40 পেরিয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। আমাদের প্রতি 10 জনে এখন একজনের ডায়াবেটিস, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের কেউ না কেউ ডায়াবেটিস। তার একটা মূল কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, অর্থাৎ আমরা যে খাবারগুলি খাই সেখানে আমাদের অনেক বেশি ক্যালোরি দেয় এবং আমরা ওজন বেড়ে যাচ্ছে এবং আমরা একেবারেই এক্সারসাইজ করি না এবং আমরা জাঙ্ক ফুড খাবার খেতে পছন্দ করি। বিশ্বে পূর্ণবয়স্ক মানুষের ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা 50 কোটি, যাদের 80%ই মধ্য ও নিম্ন আয়ের দেশের। সকালে খাওয়া 2 ঘন্টা পর, দুপুরে খাওয়া 2 ঘন্টা পর, রাতে খাওয়া 2 ঘন্টা পর দিয়ে 8 থেকে 10-এর ভিতরে রাখতে পারে। 3 মাসে গড় যদি 7-এর নিচে রাখতে পারে, ব্লাড প্রেশার যদি 130 বা 80 নিচে রাখতে পারে, কোলেস্ট্রল যদি কন্ট্রোলে রাখতে পারে, তাহলেই কিন্তু সে শারীরিকভাবে সুস্থতা সম্ভব। উল্লেখযোগ্য উপসর্গ না থাকলেও 40 বছরের বেশি বয়সীদের ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
যোগশাস্ত্র মতে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার সুফল অনেক। সঠিক নিয়মে শ্বাস গ্রহণ, ধারণ এবং ত্যাগকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রাণায়াম। নিয়মিত এই অভ্যাস করলে শরীরে উদ্যম বেড়ে যায়, সে সাথে মনের জোরও। প্রতিদিন প্রাণায়াম করলে অবসাদ কেটে গিয়ে নব উদ্যমে জীবন এগিয়ে যাবে আপনার। যোগা বা যোগ ব্যায়াম নিয়ে নুসরাত নাহারের 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্বে দেখবেন প্রাণায়ামের কৌশল। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ তুহিন। প্রাণায়াম অনুশীলনে শ্বাস প্রশ্বাসের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সংযোগ বজায় রাখে। তবে এটি অনুশীলনকারীকে সঠিক নিয়ম জেনে সঠিকভাবে প্রাণায়াম অনুশীলন করতে হবে। আমরা এখানে কয়েকটি প্রাণায়াম সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো ভস্ত্রিকা। ভস্ত্রিকাটা হলো একটা স্ট্রঙ্গার ফুসফুস অধিকারী হবেন একজন মানুষ, এবং যারা রেগুলার ভস্ত্রিকা করবে তাদের এই যে চামড়া যে কুচকে যাওয়া, বয়সের ছাপ পড়া, এই জিনিসটা কিন্তু তাদের সহসা আসবে না। চোখটা বন্ধ করে এইভাবে করবেন, লম্বা করে দম নিব, দমটা নেওয়ার পরে দমটা ধাক্কা দিয়ে আমি পুরো দমটা বের করে দিব, ঠিক এইভাবে। এইভাবে আপনারা মিনিমাম যেন 33 বার করেন। এই প্রাণায়ামকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী 3 প্রকারে করা যেতে পারে, যথা মৃদু, মধ্য এবং তীব্র গতিতে। এরপরে পরবর্তীতে যে প্রাণায়ামটা আমরা কথা বলবো, এটার নাম হলো কপালভাতি। একে বলা হয় মাদার অফ অল প্রাণায়াম, মানে সর্ব প্রাণায়ামের মা। কপালভাতি প্রাণায়াম কিভাবে করতে হয়, এভাবে সোজা হয়ে বসুন, পেটটা একটু ফুলে তুলি দম নিয়ে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিক আছে, কিডনির সমস্যা আছে, পেটে চর্বি জমে গেছে, তারা রেগুলারলি যদি এটা করেন দেখবেন যে আপনি অনেক সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারবেন। মিনিমাম 150 স্ট্রোক যেন হয়। কপালভাতি প্রাণায়াম এক প্রকার ব্রিদিং এক্সারসাইজ, যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। এরপরে আমরা যে প্রাণায়ামটা করব সেটা হলো বাহিয়া। হাতটারে এইভাবে এখানে টাইট করে ধরবো, এই কারণে ব্যালেন্স রাখার জন্য। খেয়াল করুন আমাকে, এভাবে আমি ধরলাম, এই আমি এখন রিল্যাক্সেশনে আসলাম। এই অবস্থায় কোনো দম নেওয়া যাবে না। যখন এইভাবে থাকবেন 100% দম নেবেন, আপনি নিয়ে পুরো দমটা বের করে দিয়ে দমটা ধরে রাখবেন। যারা অ্যাকিউট ডায়াবেটিকে ভুগতেছেন, যাদের প্রস্রাব কন্ট্রোলে আসে না, তারা যদি এটা রেগুলার করেন দেখবেন যে আপনার আস্তে আস্তে সব কন্ট্রোলে চলে আসছে। যোগ ব্যায়াম বা ইয়োগার মধ্য দিয়ে মনোনিবেশ করা একটি ক্ষমতা অর্জন হয়, এবং মাংসপেশিগুলো একদিকে যেমন টান টান হয়, বিভিন্ন মুখী গতি, বেগ বা পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এবং অস্থি সন্ধির যে জড়তা সেটি দূর হয়। ফলে এটিও মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য অনেক বেশি প্রয়োজন। নুসরাত নাহার, মোহনা নিউজ, ঢাকা। স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন জায়গা থেকে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকালে রাজধানীর আলুবদিতে স্থানীয় যুবদলের এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আরও থাকছে মুদাসসির আলীর প্রতিবেদনে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মিরপুরের পল্লবীতে ফ্রি হেলথ স্ক্রিনিংয়ের আয়োজন করে যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে খেলার মাঠ সহ পর্যাপ্ত হাঁটা চলার জায়গার ব্যবস্থা করবে। কিভাবে প্রত্যেকটি এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে এলাকার ভালো কিছু করা যায়, কিভাবে এলাকায় একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা একটি সুন্দর সমাজ গড়ব। এ সময় স্বৈরাচারের পতন হলেও আনাচে কানাচে থাকা তার দোসররা জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন আমিনুল। বলেন, যে দলের প্রধান নেতা পালিয়ে যান সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই স্বৈরাচারের দোসররা, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো এই আপনাদের পাড়া মহল্লায় আনাচে কানাচে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখনো অদৃশ্য থেকে আপনাদের এই যে এলাকার মুরব্বীদেরকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, ভয় দেখাচ্ছে। তাদের নেত্রী তাদেরকে রেখে পালায় গেছে, এমন দল করে যে নেত্রী পালায় গেছে। তাদের অবস্থাটা বুঝেন কি অবস্থা। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর্মসূচিতে মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
ফ্যাসিস্ট সরকার পতনের ১০০তম দিন উদযাপন করছে মিরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের একটি ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানায়। এ সময় রিফাত রশিদ বলেন, যারা জুলাই বিপ্লবের ৫ তারিখের পর নতুন বাংলাদেশ দেখার উদ্দেশ্যে কাজ করেছে, ট্রাফিকে নিয়োগের ক্ষেত্রে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। ব্যক্তিগতভাবে মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার আহত এবং শহীদদেরকে ডিল করতে ব্যর্থ। শহীদ মিরাজকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। আমি আসলে এই কথাটা শুনে বেশ হতাশ হয়েছে এবং মর্মাহত হয়েছে। আমি আসলে দুঃখিত, বা গোটা বাংলাদেশে দুঃখিত। এই বাদে আসলে আমাদের আর কিছু বলার নেই। ট্যাগিং কালচারটা বাংলাদেশে অনেক পুরনো একটা জিনিস। ট্যাগিং কালচার আসলে হয়ে আসতেছে, যখনই কাউকে আমরা পছন্দ হয় না তখনই একটা ট্যাগ দিয়ে তাকে আমরা আসলে দমায় দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনই লোকসান গুনছে কর্ণফুলী টানেল, যা থেকে প্রতিদিন টোল আদায় হচ্ছে 10 থেকে 11 লাখ টাকা। রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় খরচ 37 লাখ টাকার বেশি। তবে এই লোকসান নিয়ে প্রশ্ন রয়ে গেছে টানেলে কর্মকর্তাদের মধ্যে। আর দৈনিক কত টাকা খরচ হচ্ছে তা তদন্তের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 10.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। গত বছরের 29 অক্টোবর যাতায়াতের জন্য এটি উন্মুক্ত করা হয়। সেতু কর্তৃপক্ষের হিসাব মতে টোল বাবদ দৈনিক গড় আয় হচ্ছে 11 লাখ টাকা। অথচ টোল আদায় ও রক্ষণাবেক্ষণ আনুষঙ্গিক কাজে প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা, যা আয়ের চেয়ে 3 গুণেরও কম। প্রত্যাশা অনুযায়ী যানবাহন না চললেও প্রতিদিন প্রায় 26 লাখ টাকা লোকসান হচ্ছে, এমনটা মানতে নারাজ কর্মরতরা। বর্তমানে টানেলে কর্মরত টিসিআর ডিপার্টমেন্টে 52 জন। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে দেয়া হয় হুমকি ধামকি। প্রতিবাদ যে করবে তাকে ধরে তাকে কাটিং করে দেয়। চাইনিজদেরকে সাথে বৈঠক করে বৈঠক বসে তারপরে এই প্রতিবাদ করতেছে, এটা বললে তো ওরকে কাটিং করে দেয়। আপনারা যদি সুস্থ তদন্ত করে দেখেন, তদন্ত কমিটি গঠন করলে আপনারা দেখবেন এখানে কোনো লসের কোনো কিছু আমরা দেখতেছি না। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি জানান, বিষয়টি তদন্ত করলে সব তথ্য বের হয়ে আসবে। আমাদের জন্য লোকসানকারী প্রতিষ্ঠান, ক্ষতিকর প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে, দেশের জাতীয় স্বার্থের ক্ষতি হচ্ছে, তার বাইরে গিয়ে আবার প্রতিদিন দুর্নীতি দ্বারাও এটা আরেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুর্নীতিটা বন্ধ করা দরকার এবং টানেলটাই আপাতত বন্ধ করে দেওয়া উচিত বলে নাগরিকরা মনে করে। তবে টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। আর বিষয়টি নিয়ে দায়সারা জবাব দিলেন টোল ম্যানেজার বেলায়েত হোসেন। স্বামী স্ত্রী যাদের যোগ্যতা তারাই চাকরি করে, এখানে ওই স্কিল আছে, টোল আছে, ক্লিনিক আছে। এটা তো শুধু একজন না, সেখানে অনেক স্বামী স্ত্রী আছে, প্রায় 20 থেকে 25 জন তো এরকম আছে। প্রজেক্ট চালু হয়, অনেকেই তো অনেক লোক আইনে চাকরি দিচ্ছে, চাকরি করবে। এখন তো আমাদের তো তখন শুরুতে আমাদের এক্সপিরিয়েন্স লোক দরকার। আমাদের পর্দা থেকে আনছি, যমুনা থেকে আনছি লোক। এখন যে লোক আমরা আনছি এক্সপিরিয়েন্স লোক হিসেবে আনছি, তাই বলে সব লোক তো আমার না। দ্রুত অবসান হবে সব অনিয়ম দুর্নীতির, বাড়বে যান চলাচল, লাভের মুখ দেখবে সমুদ্রের অতলে থাকা কর্ণফুলী টানেল, এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর, গাজায় ইসরায়েলি হামলায় আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্নের লক্ষ্য পূরণ হওয়ায় গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃতের তালিকা। সবশেষ নুসেইরাত, জাবালিয়া, কামাল আদওয়ান সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরো 47 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে 43,700 ছাড়িয়েছে প্রাণহানি, আহত হয়েছে 1 লাখের বেশি মানুষ। এদিকে তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনী সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কিনা তা জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। লেবাননেও ইহুদি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। দেশটির দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে আরও 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত 1.5 মাসে 47 ইসরায়েলি সেনা নিহত হয়েছে দেশটিতে।
সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করে ইসরায়েলকে দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে উপত্যকাটিতে মানবিক সহায়তার পাশাপাশি পণ্যবাহী ত্রাণ প্রবেশ করতে দেওয়া জরুরি বলেও জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথের আগেই নিজের প্রশাসন সাজানোর অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসকে বেছে নিয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধ শেষ করতে বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসবের আগে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই সাজিয়ে ফেলেছেন মন্ত্রিসভা এবং প্রশাসন। সেখানে নিয়োগ দেয়া হচ্ছে তার অনুগত এবং মিত্রদের। নিজের সোশ্যাল মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটস তার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পাচ্ছেন। এর ফলে শীর্ষ প্রসিকিউটর হিসেবে কাজ করার পাশাপাশি মার্কিন বিচার বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের একটি মূল প্রতিশ্রুতি ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা। এ অবস্থায় বিশেষ দূতের কাজ হবে যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং দুই পক্ষকে সংলাপের টেবিলে নিয়ে আসা। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ট্রাম্প। অন্যদিকে জো বাইডেনের আমন্ত্রণকে গ্রহণ করে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ওভাল অফিসে বৈঠকে বসেন তারা। গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন এবং ট্রাম্পের সাক্ষাৎ হলো। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জানান বৈঠকে জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তাদের মধ্যে মধ্যপ্রাচ্য ইস্যু প্রাধান্য পেয়েছে বলে জানান ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে সবকিছু করবে সরকার, দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি। শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামীতে ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি, দেশ গঠনে সবার অংশগ্রহণ চান তারেক রহমান। এবং কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়, লুটপাটের মহা উৎসব করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইনজীবীর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।